সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রৌনক হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? এটা ভালো। সকাল সকাল পত্রিকাগুলো শিরোনাম একটু দেখে আসি, দেখে আলোচনা যাই। দৈনিক প্রথম আলো লিখেছে, অভিন্ন দাবিতে একযোগে বিক্ষোভে নামছে 7টি দল। বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত সহ 4টি দল। আজ আরও 3টি দল কর্মসূচি দেবে। আসন পুনর্বিন্যাসে প্রতিবাদ, ভাঙায় থানা উপজেলা পরিষদে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর। এই সরকারও পুরনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি, জনপ্রশাসনে পদের বিপরীতে জনবল। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ। ভারত পাকিস্তান লড়াই, একপেশে ম্যাচের পর উত্তপ্ত এশিয়া কাপ। যুগান্তর, সারা দেশে এডিস মশার ভয়াবহ বিস্তার, ঘরে ঘরে ডেঙ্গু চিকুনগুনিয়া, আতঙ্কিত সাধারণ মানুষ। ভাঙায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ, উপজেলা ও থানায় হামলা ভাঙচুর। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিএনপি, রাজপথে জামায়াত সহ 3 ইসলামী দলের অভিন্ন কর্মসূচি। যুগান্তরকে হাসনাত আবদুল্লাহ, আমরা সরকার নই অথচ ব্যর্থতার দায় নিতে হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা, রাজনৈতিক দল ব্যর্থ হলে সিদ্ধান্ত নেবে সরকার। ফের আন্দোলনের হাওয়া নেপালে, নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ চায় জেনজি। কালের কণ্ঠ, রাজনৈতিক অস্থিরতায় শঙ্কিত ব্যবসায়ীরা, অর্থনীতি বাঁচাতে স্থিতিশীলতা জরুরি। অভিন্ন দাবি ও সময়ে জামায়াত সহ 4 ইসলামী দল আন্দোলনে যাচ্ছে। জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ, হামলা ভাঙচুরের রণক্ষেত্র ভাঙ্গা। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদ। আমার দেশ, খুন সন্ত্রাসের মাফিয়া ডন আসাদুজ্জামান কামাল, শিগগির প্রজ্ঞাপন জারি, ব্যাংক গ্যারান্টিতে কাঁচামাল আমদানির সুযোগ পাচ্ছেন রপ্তানিকারকরা। বাংলাদেশ প্রতিদিন, রাজনীতিতে জটিল সমীকরণ, যুগপৎ আন্দোলনে জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত সহ সমমনারা। ধান ব্যাপারী থেকে 1000 কোটি টাকার মালিক। আপত্তি উপেক্ষা করে মাসুল বাড়ল চট্টগ্রাম বন্দরে, সমঝোতার শেষ চেষ্টা, ঐকমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস। সিরিজ বৈঠকে মার্কিন প্রতিনিধিরা, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াবে বাংলাদেশ, শুল্ক আরও কমানোর আহ্বান ব্যবসায়ীদের, আইন সংশোধনে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। মানবজমিন, নিয়ম মানছে না মধুমতি ব্যাংক, ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। রণক্ষেত্র ভাঙা, আসন পুনর্বিন্যাসের দাবিতে সড়ক অবরোধ, থানা উপজেলা পরিষদে হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ। একটি দলকে জেতাতে সব মনোযোগ দেওয়া হয়েছে জাকসু নির্বাচন কমিশন। বড় দই বাজারে পোশাক রপ্তানি আরও বেড়েছে। কালবেলা, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ কাছাকাছি, দ্বন্দ্বে আটকা জুলাই সনদ, ভাঙায় উপজেলা পরিষদ, থানাসহ সরকারি দপ্তর ভাঙচুর। করতোয়া, ভাঙা উপজেলা পরিষদ, থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ। পত্রিকাগুলোর শিরোনাম পড়ছিলাম। রাজনীতিতে যদি যাই, ঐকমত্য কমিশনের জাতীয় সনদ বিষয়ে এখনও জটিলতা কাটেনি। ঐকমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে। ইসলামী সমমনা রাজনৈতিক দল 7টি একই দাবিতে আন্দোলনে যাচ্ছে এবং তারা কর্মসূচি দিয়েছে। আমরা যখন কথা বলছি তখন ইসলামী আন্দোলন একটি সমাবেশ করছে রাজধানীতে, যেখানে প্রত্যেকটা স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়েছে। এর আগে প্রত্যেকটা স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার কথা হয়েছে, তাদেরকে ওই প্রজ্ঞাপন বাতিলের দাবিও তারা করেছেন। আর ভাঙা থেকে 21টি জেলার সাথে ঢাকার যোগাযোগ দিনে বন্ধ থাকছে 2-3 দিন যাবৎ। যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। না, আমি তাহলে ওটা থেকেই শুরু করি। প্রথমে যেটা হচ্ছে যে এই যে ইসলামী দলগুলো বা বিশেষ বিশেষ দল, তারা ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি করেছেন, সেটা ঠিক আছে। যেমন আমাদের সময় কিন্তু মৌলভী স্যার থাকতেন একজন, অথবা ইসলামিয়াতের শিক্ষক থাকতেন একজন। মানে মৌলভী স্যার কিন্তু সব স্কুলে ছিল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু গানের শিক্ষককে বাদ দিয়ে কেন এটা নিয়োগ দিতে হবে? তার মানে আমরা কি আমাদের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি সেগুলোকে আটকে রেখে কিছু করতে চাচ্ছি?
এটা কিন্তু যদি হয় তাহলে এটা হবে যে একটা মানে চাপানো জিনিস হবে, ইম্পোজড একটা ব্যাপার হবে, এবং কোনো কিছু কিন্তু ইম্পোজড বেশি দিন টেকে না। কারণ সাধারণ মানুষ যা চায়, জনগণ যা চায়, সেটারই প্রতিফলন থাকতে হবে রাজনীতিবিদদের কথায়, কার্যকলাপে। তো সেটা না হয়ে তারা যদি অন্য দিকে চিন্তা করেন, ভিন্নভাবে চিন্তা করেন, তখন তো আর কিছু করা থাকে না, তখন এটার একটা প্রতিরোধ চলে আসে। আমি মনে করি যে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যাপারে আমার কোনো কিছু বলার নেই, সেটা থাকতেই পারে একটা। যেমন আমি যে কথাটা বললাম যে আমাদের সময় ইসলামিয়াতের টিচার ছিল, এবং সব স্কুলেই আমাদের সময় বা তারও আগে যারা ছিলেন তারা সবাই মৌলভী স্যার এই শব্দটার সাথে পরিচিত ছিল, কিন্তু সেটা পরবর্তীতে আর থাকেনি। এখন তো আবার নতুন করে সেভাবে দাবি করা হচ্ছে, সেটা কিন্তু তার মানে এই না যে গানের, অথবা আমরা যেমন পিটি স্যার বলতাম, ফিজিক্যাল ট্রেনিং, সেটা এই সমস্ত জিনিস বন্ধ করে দিয়ে শুধু ধর্মীয় শিক্ষা, তাহলে তো কোনো শিক্ষা হবে না। এই ব্যাপারটা আমাদেরকে একটু সতর্কতার সাথে চলতে হবে, এবং আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন আরোপ না করি। স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছুকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা খুব ভালো, কিন্তু জোর করে, আরোপ করে ইমপ্লিমেন্ট করা কোনো কিছু, সেটা কিন্তু স্থায়িত্ব খুব কম। জি, আমরা দ্বন্দ্বে আটকা জুলাই সনদ একটা শিরোনাম পড়েছিলাম। এটা তো আটকা থাকবেই। আসলে সত্যি কথা বলতে কি, যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই একটা মস্ত বড় ভুল করেছেন, এবং সেটার মূল কারণ হচ্ছে যে তারা কেউই সরকারি পরিচালনার কোনো জ্ঞান বা দক্ষতা তাদের কারো ছিল না। সবাই যে যার মতন নিজের এনজিও চালিয়েছেন বা এরকমভাবে তারা চলে এসছে। আসলে একটা সরকার চালানো আর এই এনজিও চালানোর ভেতরে অনেক পার্থক্য, অনেক পার্থক্য। একটা অন্তর্বর্তীকালীন সরকার, যেমন ধরেন যে এই যে নেপালে যে এখন নতুন যে প্রধানমন্ত্রী হলেন, আর সাথে সাথে কিন্তু তারা ওই ঘোষণাটা দিয়ে দিয়েছেন যে আগামী 6 মাসের ভিতরে তারা নতুন সরকার ইলেকশন দিয়ে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। কিন্তু আমাদের দেশে এই সংস্কার আর ইত্যাদি করার নামে, সংস্কার অবশ্যই প্রয়োজন, কিন্তু এর সাথে বুঝতে হবে যে সংস্কারটা করার পরে সেই সংস্কারটা বাস্তবায়ন যোগ্য কিনা, কিভাবে হবে। তো এই যে ধরেন জুলাই সনদে এটা হবেই, কারণ এই মত মানে ঐক্য হওয়াটা খুব স্বাভাবিক না। মানে যেখানে একটা কথা আছে যে 3 জন বাঙালি যদি এক জায়গায় বসে তাহলে 2টো দল হয়ে যায়, তো সেখানে এত বড় একটা বিষয় নিয়ে সব দল ঐক্যমত হবে এরকম আশা করাটাও বোকামি। এবং যে কারণে আমি মনে করি যে আসলে এটা আরও ভালোভাবে চিন্তাভাবনা করে এগোনো উচিত ছিল। কারণ আমার কাছে বারবারই মনে হয়েছে যে এই সরকার যেখানেই হাত দিয়েছে, যেটাই করতে চেয়েছে, সেটাতেই তারা ব্যর্থ। এবং এই ব্যর্থতাটা তারা ওর উপরে যত দোষী দেখ না কেন, আমি জানি শেষমেশ তারা রাজনৈতিক দলগুলোর উপরে দোষ দিয়ে চলে যাবে। এখন বলতে পারেন যে ইসলামী দলগুলো বেশি অ্যাক্টিভ, তারা অনেক কিছু বলছে, তারা বলবেই, কারণ যখন সুযোগ পাবে তারা, তখন তারা তো তা বলবেই। সুযোগের সদ্ব্যবহার কে না করে। এখন ওদের সুযোগ এসছে, ওরা সেই সুযোগটা কাজে লাগাচ্ছে। আর যারা বিশেষ করে ধরেন যে মানে সোজা সাপটা বলতে গেলে এটাই বলতে হয় যে বিএনপি মনে করেছে যে এখন তো আওয়ামী লীগ নাই, সুতরাং আমরা জিতে গেছি, আমরা তো খোলা মাঠে গোল দেব। তো সেটার তো 2টো রেজাল্ট পেয়ে গেছে, একটা হলো ডাকসু, একটা জাকসু। এবং আমার ধারণা যে পরবর্তী যেই ইলেকশনগুলো আসছে
যেগুলো তো একই রকম অবস্থা হবে। আচ্ছা, নির্বাচনী ফলাফল তো নির্ভর করবে ভোটারের ভোট দেওয়ার উপরে। এখন সেটা যদি তাদের পক্ষে যায়, যার পক্ষে যাবে সেই তো বিজয়ী হবে, তাই না? ভোটের পরিবেশটা জরুরি। ভোটের এই ডাকসু এবং জাকসুতে ভোটের পরিবেশ নিয়েও কেউ কেউ কথা বলেছেন। গণনার আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে ভোট হয়েছে সেই ভোটগুলো আবার ম্যানুয়াল পদ্ধতি পুনর্গণনার দাবি জানানো হয়েছে একজন ভিপি প্রার্থীর পক্ষ থেকে। আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে 33 বছর পরে ভোট হলো, 3 দিন লাগলো সেই ভোটের গণনা এবং ফলাফল দিতে। এগুলো সবই হয়েছে মূলত নিজেদের অভিজ্ঞতা এবং যোগ্যতার অভাবে। 33 বছর পর জাহাঙ্গীরনগরে ইলেকশনটা হয়েছে, কিন্তু ইলেকশনটা কীভাবে সুন্দরভাবে করা যায় সেটার প্রস্তুতি তাদের ছিল না। দ্বিতীয়ত, আমরা যেটা লক্ষ্য করলাম যে কোনোভাবেই হোক একটা দল অনেক বেশি প্রভাব বিস্তার করতে পেরেছিল ভোটারদের ভেতরে। আমাদের দেশে কখনোই 100% মানে স্বচ্ছ নির্বাচন হবে না, হয়ওনি। কিন্তু যতটুকু হয়েছে আমি বলবো যে এবারকার ডাকসু এবং জাকসু দুটোতেই ইলেকশনটা মোটামুটি ভালো হয়েছে। এখন কে জিতেছে, কিভাবে জিতেছে সেটা কিন্তু তাদের ব্যক্তিগত বা তাদের নিজস্ব চিন্তাধারা, নিজেদের কর্মতৎপরতার ভিতর দিয়েই তারা সেটা করেছে। এখানে একদল একদম শুরু থেকে আপনার খুব ঠান্ডা মাথায় নিশ্চুপভাবে তাদের প্রচার প্রচারণা করে গেছেন, আর আরেক দল মনে করেছে যে আমরা তো খোলা মাঠ পেয়েছি। এবং আপনি দেখেন সাধারণ ছাত্রছাত্রীরা কি দেখেছে, তারা দেখেছে যে একটি দল ছাত্রলীগ কি পরিমাণ অত্যাচার অনাচার করেছে সাধারণ ছাত্রদের উপরে, সেটা তারা দেখেছে। এখন তারা ভাবছে যে আবারও যদি অন্য দলটাকেও দেয় তারা তো একই কাজ করবে, কারণ তারা তো এখন অলরেডি তাই শুরু করে দিয়েছে। আমরা যত যাই বলি না কেন, অলরেডি কিন্তু যেরকম চাঁদাবাজি করছে বিএনপি, এটার অত্যন্ত বিরূপ মনোভাব বা বিরূপ প্রতিক্রিয়া সাধারণ মানুষের ভেতরে, সাধারণ জনগণের ভেতরে এসছে। ছাত্রছাত্রীদেরকে কনভিন্স করতে পেরেছে। এবং এটাও শোনা যায়, আমি জানি না, শোনা যায় যে মানে 19টি গরু জবাই করে প্রত্যেক ছাত্রীর রুমে রুমে খুব ভালো পরিমাণ মাংস পৌঁছে দেওয়া হয়েছে এবং তাদের যে কোনো সুবিধা অসুবিধাতে একটি দল ছুটে যেয়ে তাদেরকে টেক কেয়ার করে। তো এরকম যদি হয় তাহলে তো ন্যাচারালি তাদের প্রতি তো সেই শিক্ষার্থী বা সেই ছাত্রছাত্রীদের দুর্বলতা ডেভেলপ করবেই। এখন আমরা যেটা বারবারই বলার চেষ্টা করি যে হাজার চেষ্টা করলেও কিন্তু কোনো ইলেকশনই আমাদের এখানে 100% ফ্রি ফেয়ার হবে না। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে যদি আমরা চলমান রাখতে চাই তাহলে আমাদের একটা নির্বাচন দরকার, এবং যত দ্রুত নির্বাচনটা হবে তত সবার জন্য মঙ্গলজনক। এই দেখেন ভাঙায় যে কাজটা হলো, এই কাজটা কিন্তু একটা নির্বাচিত সরকার থাকতে পারতো না, কারণ নির্বাচিত সরকার সে যেই হোক না কেন, এখানে তো দেখলাম সব দলের মানুষের অংশগ্রহণ। এখন দেখেন যে নেপালে কিন্তু একটা খুবই ছোট ডিসিশন যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া, সেখান থেকে এত তুলকালাম হয়ে গেল। এই যেটা করেছে এটা আমি জানি না যে ভাঙার যেই ভাগটা করা হয়েছে, দুটি ইউনিয়ন পরিষদকে ভাঙা উপজেলা থেকে অন্য উপজেলা নগরকান্দার সাথে সম্ভবত জুড়ে দেওয়া হয়েছে। তো এটার কি এখন সত্যিকারই কোনো প্রয়োজন ছিল? মানে আমি বলছি যে যেখানে হাত দিলে আপনার একটা রিটার্ন আসবে, একটা বড় ধরনের ফিডব্যাক আসবে বা মানে কি বলবো যে অ্যাটাক আসবে, তো সেখানে কেন আমি হাত দেব? জি।
আমাদের তো আমি আমরা শেষ দিকে চলে এসেছি অনুষ্ঠান একটা শেষ দিকে বলবো, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর একদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে, আরও অনেক বিষয় আলোচনা হয়েছে, এবং কী কী বিষয় আলোচনা হয়েছে সবগুলো মানুষের সামনে আসেনি, গণমাধ্যমের সামনে আসছে। বাবর সাহেবের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া এবং বিএনপির পক্ষ থেকে যাওয়া এবং তারেক রহমানের আসার ক্ষেত্রে নিরাপত্তা চাওয়া, এটি কি বার্তা দেয়? এটা তো খুব স্পষ্ট বার্তা দেয় যে আসলে যে যত কথাই বলুক না কেন, এখনও তারেক রহমানের দেশে ফেরাটা খুব মানে সুরক্ষিত একটা ব্যাপার না, আমরা যতই মনে করি না কেন। কারণ এখন ওই যেটা বললাম আপনাকে, যে এই সরকার আসলে কারো সরকারই না, কেউ মানে না এই সরকারকে, না মানে আইনশৃঙ্খলা বাহিনী, না মানে অন্য কেউ। এরকম একটা হলো অবস্থার ভিতরে তারেক রহমান আসবে। আর একটা জিনিস, যে পতিত স্বৈরাচার, তারা তো প্রতিক্ষণ প্রতি মুহূর্ত তাদের নিজের জীবন বিসর্জন দিয়ে রেখেছে কি করে এই সরকারকে অস্থিতিশীল করা যায়, এবং পরবর্তী নির্বাচনে যারা আসতে চাইবে তাদেরকে কি করে বাধা দেওয়া যায় যেন নির্বাচনটা না হয়। এটা খুবই স্বাভাবিক, আর সেই সুযোগটাকেই বাড়িয়ে দিচ্ছে এই সমস্ত সিদ্ধান্ত। আমাদের আসলে যেটা জরুরি দরকার, যে আর কালক্ষেপণ না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আর একটু শক্ত হওয়ার, এবং যেমন ধরেন যে লক্ষ লক্ষ তরুণ বেকার, আমরা কেন এদের কাছ থেকে 40,000 50,000 তরুণকে নিয়ে পুলিশে মানে চাকরি দিয়ে এএসআই নিয়োগের চেষ্টা, হ্যাঁ, প্রক্রিয়া চলছে, কিন্তু ওই যে প্রক্রিয়া যখন চলা শুরু করে তখন আর প্রক্রিয়াটা শেষ হয় না। আমাদের দেশে হলো এটা প্রবলেম। এই জিনিসগুলো, এই ডিসিশনগুলো মানে খুব দ্রুত গতিতে নিতে হবে, এবং ওনারা যতই চিন্তা করুক না কেন যে আমরা কোনো বদনাম শেষ করব, হ্যাঁ, আমরা কোনো বদনাম বা কিছু হব না, তো লাভ নাই। যত ভালো কাজই করুক না কেন আর যত খারাপ কাজই করুক না কেন, দিন শেষে তাতে বদনাম ভাগ্যে আছে। ধন্যবাদ রৌনক হোসেন। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।